রাজধানীর মিরপুর শাহ আলী থানা যেন এক আতঙ্কের নাম। কেউই সেবা নিতে যান না হেনস্থার ভয়ে। চা দোকানি বাবুল নিহত হওয়ার পর কমেছে পুলিশি টহল। সাম্প্রতিক ঘটনায় বিভিন্ন থানায় ওসি রদবদল হলেও পুলিশ বলছে রুটিন ওয়ার্ক। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তার কাজের সুবিধার্থে এবং তার কাজ আরো বেশি গতিশীল করার জন্য এটা নিয়মিতই বিভিন্ন থানায় বা বিভিন্ন লেভেলে কর্মকর্তাদের বদলি করে থাকে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে চট্টগ্রামের সরকার দলীয় এমপি লতিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের, দুপুরে আদেশ। জিকা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, মোকাবেলায় প্রস্তুত আছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বঙ্গবন্ধু সেতুর 2 সংযোগ সড়ক যেন মৃত্যু ফাঁদ। 5 বছরে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 300। পুলিশি নজরদারিতে নির্দিষ্ট বিরতিতে গাড়ি ছাড়ার সিদ্ধান্ত। মিয়ানমার ও ভারত থেকে দেদারসে ঢুকছে মাদক, ধ্বংস হচ্ছে যুব সমাজ। জাতিসংঘে শুনানিতে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চাইল বাংলাদেশ। এবং বিভিন্ন সেবা সংস্থার অপরিকল্পিত কেবল জটের মধ্যে রাজধানীতে ঝুঁকিপূর্ণ বসবাস হচ্ছে। সৌন্দর্যহানিও টানেল নির্মাণের পরিকল্পনা সিটি কর্পোরেশনের। রাজধানীর মিরপুর শাহ আলী থানা যেন এক আতঙ্কের নাম। হেনস্থার ভয়ে কেউ সেবা নিতে যান না সেখানে। চাঁদাবাজি, হয়রানি, পুলিশের সোর্সের নামে নাজেহাল সহ শাহ আলী থানার বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। নিরাপত্তা দেয়ায় যাদের প্রধান দায়িত্ব, সেই থানা পুলিশের অত্যাচারে সাধারণ মানুষ কতটা অসহায় তাই দেখা গেল মিরপুরে। ক্যামেরার সামনে কথা বলতে ভয় পেলেও ক্যামেরা সরাতেই জানা গেল অভিযোগের ফিরিস্তি। সম্প্রতি এই থানার দায়িত্বরত পুলিশ সদস্যদের হামলায় অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান চা দোকানি বাবুল। সেলিয়া সুলতানের রিপোর্ট। গত বুধবার রাতে মিরপুরের গুদারাঘাটে চাঁদা না পেয়ে পুলিশ চা বিক্রেতা বাবুল মাতব্বরের কেরোসিনের চুলায় বাড়ি মারলে কেরোসিন ছিটকে বাবুলের গায়ে আগুন ধরে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মারা গেলে শাহ আলী থানার বিরুদ্ধে অভিযোগ ওঠে এলাকাবাসীর মধ্যে। একটা ভালো লোক যদি ধরে ওরা ধরে নেয় যে এত দিতে পারবো না, এলে ধরে এটা মাদক মামলা দিব, মামলা দিব, হিরোইন মামলা দিব। দেখা গেছে ভালো লাগে এলাকায় নির্যাতিত বেশি হয়। কর্মকর্তা এলাকায় যারা অপরাধী তারা নির্যাতিত হয় না। স্বরাষ্ট্রমন্ত্রীর চোখ দুইটা যে পর্যন্ত থাকে বাউন্ডারি ওই পর্যন্তই, আর যখন সাংবাদিক উঠে নিয়ে যায় সব ঘুমায় থাকে। তবে শাহ আলী থানার অধীনে অন্য সব এলাকায় পুলিশের সেবা আর নিরাপত্তার প্রশ্নে নীরবতা পালন করাই নিরাপদ বলে মনে করেন এখানকার বাসিন্দারা। তবে ক্যামেরা সরাতেই অভিযোগের ফিরিস্তি যেন শেষ হয় না। অহরহ পাওয়া যায় পুলিশের হয়রানির শিকার ব্যক্তিদেরও। একদিন আমি বলছি আপনার বাজারই রাখা দেন, আমি বাসায় জায়গা আপনার লাগে নিত্যি আপনি কোন কাহিনী করেন। আপনি তো কালকে আমার দোকান থেকে সিঙ্গারা খাইছেন, তাইলে এখন আমাকে চা খেতে কিছু দিয়ে যা। আপা একদম ঘটছে, ওর কাছে কিছু পায় না, ওর কাছে 4টা বাবা দিয়া গেছে কি বাবার ব্যবসা করো, টাকাতে 50 টাকা তাই দিতে হবে। যে ছেলেটা আমার সাথে বাজার করে আনবে এই ছেলেটা বলতেছে জোর বলতেছে একে স্যার 10টা দিয়ে চালান করে দেন, কিছু আসবে। আর ওদের সোর্স আছে, এই সোর্সেরা যদি রাত্রে 12টা 1টার সময় ফোন না দেয় এরা সাথে সাথে যাবে। এদিকে নিহত চা দোকানি বাবুলের পরিবার একমাত্র আয়ের লোকটিকে হারিয়ে আবারও পথে নেমেছেন রুটি রোজগারের খোঁজে। ছোট মেয়ে লাবণী অনিশ্চিত জেনেও বাবার ইচ্ছা পূরণ করতে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মঙ্গলবার। তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পর চা দোকানি বাবুলের পরিবার স্বস্তির বদলে আছেন আতঙ্কে। আমার বাবাকে যখন দুপুরবেলা থ্রেট দেওয়া হয়, ঘটনাটা ঘটানো হয় রাত্র 9:30টায়, তাহলে এখানে তো নিরাপত্তা আমার বাবার ছিল না। এখন আমার বাবা চলে গেছে, আমরা প্রতিবাদ করতেছি বিচারের জন্য, এখন তো আমরা অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছি। এসব অভিযোগের বিষয়ে শাহ আলী থানায় যাওয়ার পর কাউকে পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনে কথা বললে এসব অভিযোগ অস্বীকার করে ক্যামেরার সামনে আসতে অস্বীকৃতি জানান থানার দায়িত্বরত তদন্ত কর্মকর্তা। নাজেহাল বা হেনস্থা করছে রাস্তাঘাটে অথবা পয়সা তুলছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন?
কোথায় কোথায় পয়সা তুলছে? আমার থানা এরকম কোনো ইয়ে আছে আপনার কাছে বলেন। আমার তো জানা মতো এই ধরনের কোনো রেকর্ড আমাদের কাছে নাই। এমনকি শাহালি থানার বিষয়ে মিরপুর জোনের ডিসি অফিসে দুদিন গিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে রাজধানীর 5 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রদবদল করা হয়েছে। তবে অভিযোগের ভিত্তিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে তা মানতে নারাজ পুলিশ কর্মকর্তারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তার কাজের সুবিধার্থে এবং তার কাজ আরো বেশি গতিশীল করার জন্য এটা নিয়মিতই বিভিন্ন থানায় বা বিভিন্ন লেভেলে কর্মকর্তাদের বদলি করে থাকে। এটা আমাদের রুটিন ওয়ার্ক। হ্যাঁ, এটা তো সবসময় চলমান থাকে। আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশে এটা সবসময় চলমান থাকে। দেখছেন দুপুরের সময়। স্মার্টফোন নেটওয়ার্ক। চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগে সংসদ সদস্য এম এ লতিফ সহ 5 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং তথ্য প্রযুক্তি আইনে 2টি অভিযোগ করা হয়েছে। সকালে সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফরিদ আলমের আদালতে এই 2টি অভিযোগ করা হয়। এই ব্যাপারে দুপুরে আদেশ জানানোর কথা রয়েছে। এমপি লতিফের বিরুদ্ধে নগর আওয়ামী লীগের সহসভাপতি বেলায়েত হোসেন বাদী হয়ে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন। এই মামলায় হায়দার পিকচার্সের মালিক মোহাম্মদ হায়দার, ডিজাইনার কবির হোসেন বাবু, কর্মচারী আমজাদ ও রাজীব দাসকেও আসামি উল্লেখ করা হয়েছে। অন্যদিকে যুবলীগ নেতা সাইফুদ্দিন রবির দায়ের করা তথ্য প্রযুক্তি আইনের মামলায় এই 5 জনকে আসামি করা হয়েছে। এর আগে একই ঘটনায় এম এ লতিফের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছিল। গত 30 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফর উপলক্ষে এমপি লতিফ বঙ্গবন্ধুর ছবি বিকৃত করেন। যে প্রেসের মধ্যে এই কাজগুলো করেছে তার বিরুদ্ধে 6টা মামলা আছে। সীতাকুণ্ডের মধ্যে জ্বালাও পোড়াও হত্যা আমরা সংযোজন করেছি। তিনি দোষ স্বীকার করলে শুধু হবে না, এটার একটা যথোপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি তার হওয়া উচিত বলে আমরা মনে করি এবং সেই শাস্তির প্রত্যাশায় রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছে। একজন সংসদ সদস্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত প্রকাশ করেছে, পেস্টুনি দিয়েছে, ওয়াব পোর্টালে দিয়েছে। সেহেতু এটা একজন তথ্য প্রযুক্তি আইনে 57 ধারার মামলা হয়। বাদী সাইফুদ্দিন রবি উনি মামলাটা দায়ের করেছেন। দেশ এখন সংকটের মধ্য দিয়ে চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বর্তমান সরকার নির্বাচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। সকালে ঝিনাইদহে আয়োজিত জেলা বিএনপির সম্মেলনে মির্জা ফখরুল একথা বলেন। দীর্ঘদিন ধরে একটি অনৈতিকভাবে নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করা একটি সরকার কিন্তু দেশের জনগণের উপরে চেপে বসে এবং এই সরকার নির্বাচিত সরকার নয়, তারপরেও আজকে দেশের জনগণের উপরে যে সমস্ত আইন কানুন এবং শাসন চাপিয়ে দিচ্ছে তাতে দেশের জনগণের জীবন দুঃসহ। বাংলাদেশে জিকা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জিকা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, যে কোনো পরিস্থিতি সামলাতে এবং জিকা ভাইরাস প্রতিরোধে সরকার প্রস্তুত রয়েছে। আমাদের মধ্যে দেশে এটা সম্ভাবনা খুবই কম, তবুও আমরা সতর্ক রাখার জন্য কিছু কিছু প্রতিরোধ ব্যবস্থা নিয়েছি। এটা আমাদের কর্মকর্তারা এখানে বলবে। সাংবাদিক বন্ধু অনুরোধ করবো, আপনারা যেভাবে আমাদের অতীতে সহযোগিতা করেছেন একইভাবে জিকা ভাইরাসের ব্যাপারে মানুষকে সচেতন করবেন। আতঙ্কিত হওয়া, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এবং আমাদের মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তর আমাদের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অত্যন্ত সতর্ক আমরা আছি। আল্লাহর রহমে জিকা ভাইরাস এখানে আসার কোনো সম্ভাবনা নাই। আসলেও যদি আসেও কোনো কারণে এটি রোগমুক্ত করার কোনো ব্যবস্থা আমার আছে। মিয়ানমার ও ভারত থেকে মাদক আগ্রাসন বাংলাদেশের শিক্ষিত যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে উল্লেখ করে মাদক সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে এ সংকট সমাধানে আঞ্চলিক সংলাপের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। জাতিসংঘ সদর দপ্তরে দুদিনব্যাপী বিশ্ব মাদক সমস্যা সংরক্ষণ এবং বিশ্ব উদ্যোগ শীর্ষক শুনানিতে বাংলাদেশ থেকে আইন, বিচার ও সংসদীয় কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। জাতিসংঘ থেকে টিএম মামুনের ছবি ও শিহাবুদ্দিন কিসলুর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হয় বিশ্ব মাদক সমস্যা সংরক্ষণ এবং বিশ্ব উদ্যোগ শীর্ষক দুদিনব্যাপী শুনানি। জাতিসংঘ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউর যৌথ আয়োজনে এই শুনানিতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের 200 প্রতিনিধি অংশ নেন। মাদকের ক্রমবর্ধমান আগ্রাসন রুখতে করণীয় বিষয়ক এই সম্মেলনের সভাপতিত্ব করেন আইপিইউ প্রেসিডেন্ট বাংলাদেশের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
শুনানিতে বিশ্বব্যাপী মাদক সমস্যা মোকাবিলায় যথাযথ দায়িত্ব পালনে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মগেন্স লিকেটফ। শুনানিতে বাংলাদেশের পক্ষে অংশ নেয়া আইন, বিচার ও সংসদীয় কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত মাদক সমস্যাকে টেকসই উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করেন। সাম্প্রতিক সময়ে মাদক সমস্যা একটি প্রধান সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষিত যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের প্রস্তাব হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাদক সমস্যা দূর করতে এই প্যানেলের উচিত আঞ্চলিক একটি সংলাপের আয়োজন করা। এই অঞ্চলের সমস্যাগুলো বিশ্ব দরবারে তুলে ধরা উচিত। মাদক সমস্যা মোকাবিলায় জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে সময় টেলিভিশনকে এক সাক্ষাৎকারে জানান আইপিইউ সভাপতি সাবের হোসেন চৌধুরী। বাংলাদেশে তো কোনো মাদক উৎপাদন হয় না, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে মাদকটা বাংলাদেশে চলে আসে। সুতরাং বাংলাদেশের প্রস্তাবনা হচ্ছে যে আঞ্চলিক সহযোগিতা বা আঞ্চলিক সংলাপ, আঞ্চলিক যোগাযোগ এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এটা যদি আমরা না করতে পারি তাহলে এই মাদকের যে সরবরাহ পার্শ্ববর্তী দেশগুলো থেকে আসছে সেটা আমরা বন্ধ করতে পারবো না। আজকে যেহেতু এই ধরনের একটা সুপারিশ এসছে আইপিও থেকে, এখন আমরা এটা অবশ্যই গুরুত্ব সহকারে নিয়েছি এবং আমরা চেষ্টা করব আঞ্চলিক পর্যায়ে সুনির্দিষ্টভাবে মাদকের ক্ষেত্রে কোনো সহযোগিতার একটা মঞ্চ দাঁড় করানো যায় কিনা। মাদকের কারণে প্রতি বছর কেবল 2 লাখ লোকের মৃত্যুই হয় না, এর উৎপাদন, পাচার ও ব্যবহার বহুমুখী সমস্যার ঘটক, এমনটাই মনে করেন শুনানিতে অংশ নেওয়া দেশের প্রতিনিধিরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। শ্রেণীকক্ষে মানসম্মত পাঠদানের জন্য প্রয়োজন মেধাবী শিক্ষক, কিন্তু বেতন ভাতা কম হওয়ায় মেধাবীরা এই পেশায় আসছেন না। এতে মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষাবিদদের পরামর্শ, আকর্ষণীয় এবং সম্মানজনক বেতন কাঠামোর মাধ্যমে মেধাবীদের শিক্ষকতায় আকৃষ্ট করতে হবে। আর সীমাবদ্ধতা মেনে নিয়ে শিক্ষামন্ত্রী বলছেন বেতন বাড়ানোর চেষ্টা চলছে। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। এই শিক্ষায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ভিত গড়ে দেবে আগামীর। শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পেলে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর মানসম্মত শিক্ষার জন্য প্রয়োজন মেধাবী শিক্ষকের, এমনটাই মনে করেন শিক্ষাবিদরা। এই বেতন ভাতা দিয়ে মেধাবী শিক্ষক আকৃষ্ট করতে পারছে না। যাদের কাছে আমাদের নতুন প্রজন্ম মানুষ হচ্ছে, আমরা বলছি শিক্ষকরা চালিকা শক্তি, সেখান থেকে যারা বেরিয়ে আসবে তাদের তো দুর্বলতা থাকবেই। উন্নত দেশগুলোতে ভালো বেতন ভাতা পাওয়ায় এই পেশায় আসতে মেধাবীদের অনাগ্রহ থাকে না। বাংলাদেশে দেখা যায় এর ব্যতিক্রম। প্রতিবেশী দেশ ভারতেও যেখানে প্রাথমিক পর্যায়ে প্রারম্ভিক বেতন 20,100 টাকা, সেখানে এদেশে তা মাত্র 9,700 টাকা। পাশাপাশি পাকিস্তান ও নেপালেও আমাদের থেকে 2 থেকে 3,000 টাকা বেশি। এছাড়াও দেশে 30 জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক থাকার কথা থাকলেও আছেন 45 জন ছাত্রের বিপরীতে একজন। শিক্ষামন্ত্রী জানালেন, বিপুল সংখ্যক মেধাবীর শিক্ষকতা আকৃষ্ট করতে সীমিত সাধ্যের মধ্যেও শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করছে সরকার। আমাদের এখানে মেধাবীরা আসে না কারণ আমরা যথেষ্ট বেতন দিতে পারি না। মেধাবীদের আকর্ষণ করা মানে শিক্ষার মধ্যেই এই জিনিসটা আনতে হবে যে এটাই সম্মানজনক ব্যাপার। এই সম্মানজনক ব্যাপারটা জনগণও বুঝতে হবে, শিক্ষকদেরও বুঝতে হবে। এটা পেশা করতেছি যেটা মোর দেন এ পেশা, এটা কোনো তুলনা চলে না। তিনি দেশের সর্বোচ্চ ব্যক্তিকেও তৈরি করতেছেন, সকলকেই তৈরি করতেছেন। একটা সময় শিক্ষকতার মহান পেশায় সম্মানই কম থাকার পরও শুধু সম্মান থাকার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী শিক্ষকতায় আসতেন। সময়ের বিবর্তনে সম্মান এবং সম্মানই দুটোই কমে যাবার কারণে মেধাবীরা উৎসাহিত হচ্ছেন না এই পেশায়। এজন্য কিছু শিক্ষকের অশিক্ষক সুলভ আচরণকেও দায়ী করছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। যেখানে সেখানে বিভিন্ন সেবা সংস্থার অপরিকল্পিত কেবল জটে সৌন্দর্য হারাচ্ছে রাজধানী ঢাকা, বাড়ছে ঝুঁকি, ঘটছে দুর্ঘটনাও। নগর পরিকল্পনাবিদরা বলছেন দুর্ঘটনার হাত থেকে বাঁচতে দ্রুত শৃঙ্খলা আনতে হবে। এদিকে কর্তৃপক্ষ বলছে অল্প সময়ের মধ্যে কেবল জট মুক্ত নগরী হবে। সমস্যার সমাধানে 60 কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। দেখে বোঝার উপায় নেই কোনটি বিদ্যুতের তার আর কোনটি ইন্টারনেট বা টেলিফোনের কেবল। মাকড়সার জালের মতো পুরো রাজধানী এখন ছেয়ে আছে এমন তার আর কেবলে। রাজধানীর রাস্তাঘাটে, মাথার উপরে কিংবা বিদ্যুতের খুঁটিতে এরকম কেবল জটের দেখা মেলে হরহামেশাই। ফলে সবসময় থেকে যাচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। যে কোনো সময় যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মাঝে মাঝে দেখা যায় গত বছরে যে মতিঝিলে
ঘটনা ঘটে রাত্রেবেলা অনেক অফিস আদালত নষ্ট হয়েছে। মুখে বললে তো ডিজিটাল হবে না, ডিজিটালকে বাস্তবায়ন করতে হলে পদক্ষেপ নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পিত আর সমন্বিত উদ্যোগের অভাবে শৃঙ্খলা আনা যাচ্ছে না এই কেবল জটে। কেবলের কারণে, জটাজালের কারণে বিভিন্ন রকমের দুর্ঘটনা। আর বিদ্যুতের লাইনও গত 20-24 বছর আগে থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, আমরা এখনো সেটা নিতে পারিনি। বিপজ্জনকতাহীন একটি বসবাসযোগ্য নগরী তৈরি করার জন্য এই বিষয়ে নজর দেওয়া সময়ের দাবি। ডিপিডিসি বলছে একাধিকবার চিঠি দিলেও সেবা সংস্থাগুলো কেবল সরিয়ে না নেয় তারা নিজেরাই উচ্ছেদ করছেন অনুমোদিত কেবল। খুব অল্প সময়ের মধ্যেই নগরীকে কেবল জট মুক্ত করা হবে বলেও জানায় সংস্থাটি। ইতিপূর্বে রিমুভ করেছি, তবে আমরা লক্ষ্য করেছি যে কিছুদিন পর আবার সেখানে লাইন দিয়েছে। আমরা আশা করি যে পর্যায়ক্রমে কারিগরি সাপোর্টের মাধ্যমে এটা রিমুভ করা সম্ভব। এদিকে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই নগরীর সমস্যা সমাধানে অসহায়ত্ব প্রকাশ করে সিটি কর্পোরেশন বলছে সমস্যা সমাধানে ইউটিলিটি টানেল নির্মাণের উদ্যোগ নিয়েছে তারা। তবে কবে নাগাদ এই টানেল নির্মাণ শুরু বা শেষ হবে এমন প্রশ্নের স্পষ্ট কোনো জবাব দিতে পারেননি এই নগরকর্তা। ইতিমধ্যে আপনার কনসালটেন্ট নিয়োগ করার জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা পরিমাপ করেছি প্রায় 60 কিলোমিটার এলাকার কেবল একটা প্রকল্প সরকার গ্রহণ করতে যাচ্ছে। এগুলোকে আপনার ডাক্টিং করে মাটির নিচে দিয়ে দেওয়ার একটা প্রকল্প আপনার কাজ চলছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন এর আগেও একাধিকবার ঢাকাকে কেবল জটমুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও পর্যাপ্ত মনিটরিং এর অভাবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। টাঙ্গাইলে বাস চাপায় মা ও ছেলে নিহত, প্রতিবাদে এলাকাবাসীর সড়ক অবরোধ করে বিক্ষোভ। $8.5 কোটি টাকা ব্যয়ে 8টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 3টি সংশোধিত এবং 5টি নতুন প্রকল্প। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স নির্মাণ, ময়মনসিংহ ও নেত্রকোনায় আন্তঃজেলা সীমান্ত সড়ক নির্মাণ, পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প, পাবনার মোবারকপুরে তেল গ্যাস অনুসন্ধান ও খনন প্রকল্প এবং নরসিংদীর বিসিক শিল্পনগরী সম্প্রসারণ। এর মধ্যে 1536 কোটি টাকা ব্যয় আসবে সরকারি তহবিল থেকে, বাকি 1329 কোটি টাকা ধরা হয়েছে বৈদেশিক সাহায্য। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানের কটূক্তিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে আগামী 15 ফেব্রুয়ারি ঢাকায় মানববন্ধন কর্মসূচি বিষয় নিয়ে আয়োজিত 14 দলের প্রস্তুতি সভায় তিনি একথা বলেন। যারা বাংলাদেশের থেকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবে, ইতিহাস নিয়ে ষড়যন্ত্র করবে, মুক্তিযুদ্ধ নিয়ে ষড়যন্ত্র করবে, জাতি জন্য বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবে, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নাই। পাকিস্তানে যখন আমার মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে, আমার আব্দুল হস্তক্ষেপ করছে, তখন খালেদা জিয়া তার দল এই ধরনের অসবল অত্যন্তপূর্ণ উক্তি করছে। বাংলার জনগণকে প্রতিবাদ করতে হবে। পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসকে হাই কমিশনকে ডাকা হয়েছে। আপনি স্পষ্ট বলতে চাই, পাকিস্তানে যদি আপনারা সম্পর্ক রাখতে চান তাহলে এই ধরনের ঘটনা থেকে বিরত হন, তাহলে বাংলাদেশে ভাবতে হবে পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক থাকবে কি থাকবে না। গত 5 বছরে বঙ্গবন্ধু সেতুর 2 সংযোগ সড়কে দুর্ঘটনা ঘটেছে 842টি। এতে ঝরেছে প্রায় 300 প্রাণ, গুরুতর আহতের সংখ্যা 1000। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের হিসেবেই মিলেছে এমন তথ্য, তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও বেশি বলে মত বিশেষজ্ঞদের। তবে শীত মৌসুমে কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে নির্দিষ্ট বিরতিতে সেতুর উপর গাড়ি ছাড়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। বঙ্গবন্ধু সেতু এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় এই সেতুর দুপাশে রয়েছে প্রায় 40 কিলোমিটার সংযোগ সড়ক। বেশিরভাগ দুর্ঘটনাই ঘটছে এই সংযোগ সড়কে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের হিসেব বলছে 2010 থেকে 2015 সালের সেপ্টেম্বর পর্যন্ত এ পথে দুর্ঘটনার সংখ্যা 842টি। এতে মানুষ মরেছে 275 জন, গুরুতর আহত প্রায় 1000। বঙ্গবন্ধু সেতুর 2 সংযোগ সড়কে গতিসীমা নির্ধারণ করা রয়েছে সর্বোচ্চ 80 কিলোমিটার। আমাদের গাড়িটি 80 কিলোমিটার গতিতেই ছুটছে, কিন্তু আমরা দেখছি প্রায় সব যানবাহনই আমাদের গাড়িকে ওভারটেক করছে।
অর্থাৎ 80 কিলোর অনেক বেশি গতিতে এই সড়কে যানবাহন চলাচল করে, আর সে কারণেই ঘটে দুর্ঘটনা। কেউই 100-র নিচে এখানে গাড়ি চালান না, এবং ওই 100 কিলোমিটারে বা 100 কিলোমিটার উপরে থাকতে থাকতেই এখানে ওভারটেক করে। অন্যান্য জায়গায় যতটুকু যানজটের সময়টা তার চলে যায়, সেটার ঘাটতিটা এখানেই মেটানোর জন্য সে এত দ্রুত গতিতে গাড়ি চালায়। শীতের সময় কুয়াশার কারণে এই সড়কের ঝুঁকি আরও বেড়ে যায়। কর্তৃপক্ষ বলছে চালকদের সতর্ক থাকার কোনো বিকল্প নেই। অতিমাত্রায় ফগ যখন আমরা ডিটেক্ট করতে পারবো, তখন আমরা চিন্তা করছি যে আইদার 5 মিনিট পর বন্ধ, একটা করে গাড়ি ছাড়া অথবা বন্ধ করে রাখা। দ্রুত গতির রাস্তায় এই ধরনের স্টিল প্লেট দিয়ে সাধারণত গতি বলে না, গতিটা হবে ভেরিয়েবল। আজকে ঘন কুয়াশা, 80 কিলোমিটার কে বলবে, 20 কিলোমিটার। বিশেষজ্ঞদের মতে এ পথে পুলিশি নজরদারিও জোরদার করতে হবে। আমি চমৎকার একটা রাস্তা করলাম, এটার বদ হজম হবে আমাদের চালকদের, স্বাভাবিক। এই কারণেই কিন্তু উন্নত বিশ্বে কন্টিনিউয়াস কিন্তু মনিটরিং আছে। প্রতি মাসে 50, 60, 70 এরকম লেভেলে আমরা স্পিড গানের ব্যবহার করে মামলা দিয়ে থাকি। সড়ক ও পরিবহন সংশ্লিষ্টরা আরও বলছেন, এই সড়কের নরক পরিণতি ঠেকাতে স্থানীয় হাইওয়ে ও জেলা পুলিশ এবং সেতু কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, সিরাজগঞ্জ। টাঙ্গাইলে বাস চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানায়, সকালে টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি বাস মধুপুরের গোমা বাস স্ট্যান্ড এলাকায় একটি ভ্যান গাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক ফরহাদ ও তার মা নিহত হন। এ সময় আশরাফুল নামে এক পথচারী গুরুতর আহত হন। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহত আশরাফুলকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে দুর্ঘটনায় বিক্ষুব্ধ হয়ে এলাকাবাসী টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দোকান ধরে যায় আর নাই খবর আইছে অ্যাক্সিডেন্ট হইয়া মইরা গেছে। ও ভাই দৌড় দিছি যাই আইনা দেই দুই না না হইয়া দুইছে গো। ভাই বইরে কইলো আমরা 10টার সময় দিব আর না নি যাবেন না, কই না আমি যাম আমার বড় প্ল্যান নগে ওই কইয়া গেল গা ভাই নে। ভ্যান চালক এবং ভ্যান চালকের মা মারা যান, ঘটনাস্থলে মারা যান এবং একজন পথচারী আহত হন। এই ব্যাপারে এলাকার লোকজন উত্তেজিত হলে তাদেরকে আমরা মৃতদেহতে ঘটনাস্থল হইতে উদ্ধার করে তাদের স্বজনদের বুঝিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগামী 25 বছরের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্ব দরবারে নিজেদের প্রতিষ্ঠিত করবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে সাভারে ব্র্যাক ব্যাংকের হেমায়েতপুর শাখার উদ্বোধন করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, দেশি বিদেশি সব প্রতিবন্ধকতা পেরিয়ে স্বপ্নের পদ্মা সেতু আজ যেমন আলোর মুখ দেখছে, তেমনি সব ক্ষেত্রেই আসবে সাফল্য। দেশের খনিজ সম্পদের সম্ভাবনার কথা জানিয়ে মন্ত্রী জানান, শিগগিরই এই দেশের সমুদ্র তলদেশ থেকে আরও খনিজ আহরণ করা হবে। সামাজিক উন্নয়ন কার্যক্রমে ব্যবহার করে আমরা নিজ অর্থায়নে পদ্মা সেতু করছি। বাধা ছিল, কত রকম বাধা প্রতিবন্ধকতা ছিল, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আমাদেরই বিদেশি বন্ধুরা এবং আমাদের দেশীয় সজ্জনেরা তাদের সাথে একসাথে মিলেমিশে এই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তারপরে কিন্তু আমরা পদ্মা সেতু করছি। সমুদ্রের তলদেশে আমরা চিন্তা করছি যে খনিজ পদার্থ পাবো, গ্যাস পাবো, তেল পাবো, সেভাবে কিন্তু কাজও হচ্ছে, সেভাবে কাজ শুরু হয়ে গেছে। আমরা আশা করছি 2021 সালে বাংলাদেশ মধ্যমায়ের দেশ হবে, 2041 সালে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবে। দেশের অন্যতম বড় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হতে যাচ্ছে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে। এটি 1200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার প্ল্যান্ট। আর এই বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে আশার আলো জ্বলে উঠেছে অন্ধকার এই দ্বীপে। সুজাদিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কয়েকশো বছরের পুরনো দ্বীপ মহেশখালী দেশের অন্যতম বড় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি হতে যাচ্ছে এই দ্বীপের মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নে। প্রায়
36,000 কোটি টাকায় স্থাপন করা হচ্ছে 1200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার প্লান্ট। চলতি বছরই এর মূল নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হবে 2022 সালে। দ্বীপ এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত মহেশখালী, তাই বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে আশার আলো জ্বলে উঠেছে অন্ধকার দ্বীপের মানুষের মধ্যে। এখানে বিভিন্ন কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় হওয়ার সম্ভাবনা আছে। সেই হিসেবে অবশ্যই পড়ালেখার ক্ষেত্রে অনেক অবদান রাখবে এই প্রকল্প। আমরা সব দিয়ে দিচ্ছি। এই মাতারবাড়িবাসীর দিকে থাকিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে মাতারবাড়িবাসীকে সম্পৃক্ত করে এখানকার মানুষের জন্য আশু কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক এবং এখানে যে অবকাঠামো নির্মাণ হবে ওখানে মাতারবাড়ির জনগণকে নিয়োগ করা হোক। এই প্রকল্প হওয়ার পরে আমাদের এই মাতারবাড়ি আমার মনে হয় দ্বিতীয় সিঙ্গাপুরের রূপ নেবে। এটা কার্যকরের ক্ষেত্রে যাতে কোনো প্রতিবন্ধকতা না হয় এবং বর্তমান সরকার যেন দ্রুত এটা শেষ করেন, আমরা সেটাই চাই। এদিকে জমির জন্য ক্ষতিগ্রস্তদের সরকার সব ধরনের সহায়তা করবে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। ক্ষতিগ্রস্ত জনগণদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, নতুন পেশার সাথে যাতে তারা খাপ খাইয়ে নিতে পারেন সেজন্য তাদেরকে প্রশিক্ষণ, তাদেরকে ঘরবাড়ি করে দেওয়া, সমস্ত বিষয়ে মাননীয় অর্থমন্ত্রী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয় কথা দিয়েছেন তারা ক্ষতিগ্রস্ত মানুষের সে ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ব্যবস্থা নেবেন। এদিকে অর্থমন্ত্রী জানালেন অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এই উন্নয়ন কেবল মহেশখালীর নয়, এটি হবে পুরো দেশের সবচেয়ে শক্তিশালী শিল্প ও বিদ্যুৎ এলাকা। এখান থেকে শুরু করে ভোলা, তারপরে পায়রা, একদম মংলা পর্যন্ত এই যে দক্ষিণ এলাকাটা হচ্ছে সমুদ্র এলাকা, এইটাই হয়ে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী শিল্প এবং বিদ্যুৎ এলাকা। জেলা প্রশাসনের তথ্য মতে ইতোমধ্যে জমি অধিগ্রহণের 65% ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে ক্ষতিগ্রস্তদের। সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময় আরো থাকছে। টানা কুয়াশায় এবার সময় মতো মুকুল আসেনি রাজশাহীর আম বাগানে। দুশ্চিন্তায় বাগান মালিকরা, নিয়মিত কীটনাশক দেওয়ার পরামর্শ ফল গবেষকদের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। মাদারীপুরে এক বিকাশ এজেন্টকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ভোরে সদর উপজেলার কুনিয়া বাজার এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায় ভোরে বাজারের বাদশাহ টেলিকমের শাটারের তালা ভাঙা দেখতে পান এলাকাবাসী। এ সময় তারা ভেতরে প্রবেশ করে দোকানের মালিক বাদশাহ শেখের লাশ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এদিকে নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া দোকান থেকে 1 লাখ টাকা ও মোবাইল ফোনও খোয়া গেছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তালা ভাঙ্গা মেরে ফেলাইছি, গলা টিপিয়া মারছে এরকম আর কি, ঠিক আছে। রক্ত বেরিয়েছে কান দিয়া, তারপরে টাকা পয়সা আছে, মোবাইল সবকিছু নিয়ে গেছে। মৃত্যুর সঠিক কারণ এবং এই ঘটনার সাথে ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অযত্ন আর দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে আকর্ষণ হারাচ্ছে কুয়াকাটার পর্যটন স্পটগুলো। ফলে সমুদ্র ছাড়া অধিকাংশ স্পটই থাকছে পর্যটক শূন্য। অবশ্য কর্তৃপক্ষ বলছে সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব দিয়ে সংস্কার কাজ করা হবে। বরগুনা থেকে এম এ আজিমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার একমাত্র সমুদ্র সৈকত কুয়াকাটা। শুধু সমুদ্র সৈকতই নয়, ঝাউবাগান, ইকোট্যুরিজম, বৌদ্ধবিহার, জাতীয় উদ্যান দেখতে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন এখানে। কিন্তু পর্যটন স্পটগুলো অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে বিবর্ণ হয়ে পড়েছে। প্রতিনিয়ত সমুদ্র ভাঙনে বিলীন হতে চলেছে ঝাউবাগান। ইকো ট্যুরিজম ও জাতীয় উদ্যানের কোন সংস্কার হয়নি দীর্ঘদিন। স্পটগুলোতে যাতায়াতের রাস্তাঘাট ও ব্রিজ জরাজীর্ণ। পর্যটকদের অভিযোগ, এখানে দেখভালের কেউ নেই। ঘোরার ভিতরে স্পট ছিল সেগুলো আগের ভিতর নাই। সিরোডের পর অনেকেই ভেঙে গেছে। রাস্তার যে পরিবেশ খুবই খারাপ, যাতায়াতের জন্য খুবই কষ্ট। সরকার যদি আরো এখানে আরো বেশি দর্শনীয় স্থানগুলো তৈরি করে তাহলে মানুষ এখানে বেশি বেশি ঘুরতে আসবে। ঘুরে দেখা গেছে স্পটগুলো অধিকাংশ সময়ে বখাটে ও মাদক সেবীদের দখলে থাকে। পর্যটকদের অভিযোগ, এসব এলাকায় নিরাপত্তার অভাব রয়েছে। পর্যটকরা আসলে মোটরসাইকেলে এদিক ওদিক যায়, অনেক সময় চিন্তাই হয়। অত নিরাপত্তা নাই, যা আস্থা পাই না যাওয়ার নিরাপত্তাহীনতার জন্য। অবশ্য প্রশাসনের এই কর্মকর্তার দাবি, পর্যটন স্পটগুলোতে সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি করা হবে সংস্কার কাজও। সি বিচ ছাড়া আরো যে সমস্ত পর্যটন কেন্দ্র আছে, যেমন ঝাউবাগান, তারপরে লেম্বুর চর, এই জায়গাগুলো আস্তে আস্তে সংরক্ষণ করা হবে এবং পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলা হবে। এখানে পর্যটন স্পট রয়েছে 11টি। সমুদ্র পার বাদে সবগুলো স্পটই দিনের পর দিন পড়ে থাকে পর্যটক শূন্য। সময় সংবাদ, কুয়াকাটা।
টানা কুয়াশার কারণে এবার সময় মতো মুকুল আসেনি রাজশাহীর আমবাগানে। এতে শুরুতেই দুশ্চিন্তায় পড়েছেন বাগান মালিকরা। আর হতাশ না হয়ে বাগান মালিকদের নিয়মিত কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। এবছর শীতের শেষ ভাগে কখনো হালকা কখনো বা ঘন কুয়াশায় ঢাকা পড়েছে আমের জনপদ রাজশাহী। ফলে গেল বছর এ সময় আমবাগানগুলো মুকুলে মুকুলে ছেয়ে সোনা রং ধারণ করলেও এবার চিত্র ভিন্ন। বাগান মালিকরা বলছেন বৈরী আবহাওয়ার কারণে অধিকাংশ গাছে এখনো মুকুলের দেখা নেই, তাই কীটনাশক ছিটিয়ে বাগান পরিচর্যার কাজে ব্যস্ত তারা। এমন অবস্থায় দুশ্চিন্তাগ্রস্ত বাগান মালিকরা। গাছে দেখা যাচ্ছে কুয়াশার কারণে ক্ষতি হয়ে যাচ্ছে। লেটের মুকুল এখন কি হবে এটা বলা যাচ্ছে না, ওই জন্য স্প্রে করছি। যারা ফল গবেষণা ওরা আমাদের কাছে কেউ আসে না, বুদ্ধি পরামর্শ দেয় না, ওই জন্য আমরা কিছু বুঝতে পারি না। এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে আমের মুকুল আসতে কিছুটা দেরি হলেও নিয়মিত কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। মুকুলটা বের হওয়ার পর এবং ফোটার আগে একটি স্প্রে দিতে হবে, এবং আমগুলো যখন মটরদানা আকার ধারণ করবে তখন আরেকটি স্প্রে দিতে হবে। সুন্দরভাবে সমস্ত গাছ ভিজিয়ে যদি স্প্রে করা যায় তাহলে পোকা এবং রোগ এই দুটির থেকেই কৃষক ভাইরা পরিত্রাণ পাবেন। ফল গবেষণা কেন্দ্রের দেয়া তথ্য অনুযায়ী জেলার 16,583 হেক্টর জমির বাগানে 2,15,579 মেট্রিক টন আমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। শুল্ক জটিলতা এবং আমদানি নীতি ভঙ্গ করে আনা প্রায় 1,500 গাড়ি দীর্ঘদিন ধরে মংলা বন্দরে পড়ে আছে। অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির নির্দেশনার পরেও এসব খালাসের জটিলতা কাটছে না। আমদানিকারকদের অভিযোগ, অতিরিক্ত অবচয় সুবিধা দিয়ে এসব গাড়ি ছাড় দেওয়ার সিদ্ধান্ত হলেও এনবিআর থেকে মংলা কাস্টমসকে সুস্পষ্ট কোনো নির্দেশনা না দেয়ায় গাড়ি খালাস করা যাচ্ছে না। তবে এনবিআর চেয়ারম্যান বলছেন কোনো জটিলতা নেই, কাস্টম অ্যাক্টে এসব গাড়ি খালাসের নির্দেশনা দেয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। শুল্ক মূল্য নিয়ে বিরোধ ও মুদ্রার উচ্চ বিনিময় হারের কারণে মংলা বন্দর দিয়ে আমদানি করা 1000 গাড়ি খালাস নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছিল। 2009 সালে সরকার ট্যাক্সি ক্যাব চালু সিদ্ধান্ত নিলে এসব গাড়ি আমদানি করেন ব্যবসায়ীরা। পরে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করলেও উচ্চ শুল্ক নির্ধারণের কারণে গাড়িগুলো খালাস করতে পারেননি আমদানিকারকরা। সম্প্রতি অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটি কাস্টমস আইনে অবচয় সুবিধা দিয়ে শুল্ক জটিলতায় পড়ে থাকা গাড়ি খালাসের নির্দেশনা দেন। তবে আমদানিকারকদের দাবি, অবচয় সুবিধার বিষয়ে এনবিআর মংলা কাস্টমস হাউসকে এখনো কোনো নির্দেশনা দেয়নি। $3,000 গাড়ি কাস্টম ভ্যালু ধরেছে $12,000। প্রধানমন্ত্রী অনুশাসনের ভিত্তিতে বলছিল অবচয়ন বাড়িয়ে দেওয়া হোক, যেহেতু অনেক পুরনো হয়েছে, এবং শুল্ক কর কিছু মওকুফ করা হোক। সেনার সাথে কোনো নির্দেশনা পাননি। এদিকে আমদানি নীতি ভঙ্গ করে আনা 512টি গাড়ির মধ্যে 112টি গাড়িকে বাণিজ্য মন্ত্রণালয় ক্লিয়ারেন্স পারমিট দিয়েছে। তবে নির্মাণ শিল্পের জন্য আনা এসব গাড়ি কি ধরনের শুল্ক ছাড় পাবে সে ব্যাপারে স্পষ্ট নির্দেশনা না থাকায় জটিলতা তৈরি হয়েছে বলে জানান বারভিডার সভাপতি। আমদানিকারক কনস্ট্রাকশন ইকুইপমেন্ট হিসেবে আমদানি করেছিল, শুল্ক কর্তৃপক্ষ সেটাকে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট হিসেবে গণ্য করতে রাজি নন। এখন পারমিট যেটা দিছে সেখানে কিন্তু এটা স্পষ্টভাবে যে এটা গাড়ি হিসেবে ক্লিয়ারিং পারমিট দেওয়া হলো না মেশিনারিজ হিসেবে দেওয়া হলো সেটা কিন্তু বলা নেই। তবে কোনো জটিলতা নেই জানিয়ে এনবিআর চেয়ারম্যান জানান, সব গাড়ি কাস্টমস অ্যাক্টে খালাসের নির্দেশনা দেওয়া হয়েছে। কাস্টমস অ্যাক্টের আওতায় কমিশনাররা তাদের দায়িত্ব পালন করবেন, এবং সেজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের যে ছাড়পত্র দিবে সেই ছাড়পত্র দেওয়ার পরে কিভাবে সেগুলাকে নিষ্পন্ন করতে হবে তার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে। মংলা বন্দরে গাড়ির জট নিরসন ও ব্যাংকের দেনা পরিশোধে পড়ে থাকা গাড়ি খালাসে এনবিআর এর কার্যকর পদক্ষেপ চান ব্যবসায়ীরা। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। অভিবাসন কখনোই বেআইনি নয় উল্লেখ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সকালে জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে মানব পাচার রোধ এবং নিরাপদ অভিবাসন প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে এই আহ্বান জানান তিনি। আমাদের ক্যাপিটালটা হচ্ছে হিউম্যান রিসোর্স, এই ক্যাপিটালটা যেন আমরা রপ্তানি করতে না পারি তাই নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়। Migration is never unlawful. All migration is lawful. Whatever we call it unlawful migration, it is because the state has made it difficult for the people to move from one place to the other. আমাদের সীমান্ত হত্যা বন্ধ এমনিতেই হবে না যদি রাষ্ট্র মানবিক না হয়, এবং রাষ্ট্র শুধু বাংলাদেশ নয়, আমাদের প্রতিবেশী রাষ্ট্রকেও মানবিক হতে হবে।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। আসন্ন পূজায় বিদ্যার দেবী সরস্বতীর চরণে অঞ্জলি দিয়ে জ্ঞান আরাধনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা। সারা দেশের মতো এখন ব্রাহ্মণবাড়িয়াতেও চলছে সরস্বতী পূজার প্রস্তুতি। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। সনাতন ধর্মমতে প্রতি বছর পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। আর সে হিসাব মতে মা সরস্বতীর দেখা পেতে আর বেশি সময় বাকি নেই। আগামী 13 ফেব্রুয়ারি হতে যাওয়া সরস্বতী পূজাকে ঘিরে উচ্ছ্বসিত সনাতন সম্প্রদায়। দেবীর চরণে ফুল দিয়ে প্রার্থনা জানাবেন তারা বিদ্যা ও বুদ্ধি কামনায়। নিবেদন করবেন দেবীর প্রতি ভালোবাসা। সরস্বতী মা হচ্ছে বিদ্যা জ্ঞানের দেবী। প্রতি বছরে আসে, তার জন্য ব্যাপক হিন্দু সমাজের প্রস্তুতি নেওয়া হয়েছে। মূর্তি নিতে আসছি, মূর্তি দেখতেছি কোনটা সুন্দর পছন্দ হইতেছে, দেখতে লক্ষ্য করতেছি, নিয়ে যাব মূর্তি। মূর্তি দেখতে আসছি, সরস্বতী পূজা করব আমাদের বাসায়, শুভ আনন্দ আমাদের। এবার আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রার্থনা করছি বিদ্যা বুদ্ধি আসার জন্য। এদিকে পূজা মণ্ডপগুলোতে চলছে বিদ্যার দেবী সরস্বতীর মূর্তি নির্মাণ। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। এখন রং করতেছি, 3-4 দিনের ভিতরে মনে করেন আমরা রং করলাম। পূজা শনিবারে, শুক্রবারের ভিতরে মূর্তি ডেলিভারি দিতে হবে। আমাদের কাজের খুব চাপ, রাতে দিনে কাজ করতেছি। আগামী শনিবার সরস্বতী দেবীর আশীর্বাদ পেতে ঢাকের আওয়াজ আর উলুধ্বনিতে মুখর হয়ে উঠবে প্রতিটি পূজা মণ্ডপ। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সিরীয় সরকারের হাতে আটক বিপুল সংখ্যক বন্দী কারাগারে নির্যাতনের শিকার হয়ে মারা যাচ্ছেন বলে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে। সেই সঙ্গে নির্যাতনের মাধ্যমে দেশটির সরকার এসব বন্দীদের নিশ্চিহ্ন করে দেওয়ার রাষ্ট্রীয় নীতি অবলম্বন করছে জানিয়ে তা মানবতা বিরোধী অপরাধের শামিল বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। এদিকে সিরিয়ায় আসাদ বিরোধী বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো রুশ বিমান হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ গুচ্ছ বোমা ব্যবহারের অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। সিরিয়ায় 2011 সালের মার্চ থেকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনের পর থেকে এ পর্যন্ত দেশটির সরকারি বাহিনীর হাতে আটক ও নির্যাতনের শিকার এমন কয়েকশো প্রত্যক্ষদর্শীর মতামত ও সাক্ষাৎকারের ভিত্তিতে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বন্দী নির্যাতন ও বন্দী হত্যার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতিসংঘের ওই প্রতিবেদনে। সোমবার এ নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়ায় জাতিসংঘের স্বাধীন তদন্ত সংস্থার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত জানানো হয়। নির্যাতনের মাধ্যমে দেশটির সরকার এসব বন্দীদের নিশ্চিহ্ন করে দেয়া রাষ্ট্রীয় নীতি অবলম্বন করছে, এমনটাই বলা হয়েছে প্রতিবেদনে। সিরীয় কারাগারগুলোতে বন্দীদের অমানবিক নির্যাতনের মাধ্যমে মানবাধিকার আইন লঙ্ঘন করা হয়েছে। বন্দীদের প্রায় প্রতিনিয়তই অত্যাচার নির্যাতন করা হতো। কোনো ধরনের চিকিৎসা সহায়তা ছাড়াই অল্প কিছু খাবার দিয়ে তাদেরকে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য করা হতো। নির্যাতনের শিকার হয়ে অনেকে কারাগারেই মৃত্যুবরণ করেন। এদিকে গত 2 সপ্তাহ ধরে সিরিয়ায় আসাদ বিরোধী বিদ্রোহীদের লক্ষ্য করে দেশটির সরকার ও রুশ বাহিনীর চালানো বিমান হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ গুচ্ছ বোমা ব্যবহারের অভিযোগ তুলে অপর এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। সেই সঙ্গে গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া রুশ বিমান হামলায় এ পর্যন্ত অন্তত 1000 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়। এর মধ্যে গত 2 সপ্তাহে যৌথ বাহিনীর এসব বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 40 জন। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটের খবর। মিরপুরে কাপ পর্বের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে 268 রানের টার্গেট দিয়েছে ভারত। জবাবে এখন ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ 4 উইকেটে 91 রান। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় 27 রানেই 2 ওপেনার রিসাব ও কিষানকে হারায় তারা। তবে আনমোলপ্রীত ও সরফরাজের 96 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। 59 রান করে সরফরাজ ও 72 রান তুলে আনমোল দলীয় 193 রানে সাজঘরে ফিরলেও শেষের দিকে সুন্দরের 43 ও আরমানের 29 রানে ভর করে 267 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় ভারত। 268 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদেরও। দলীয় 13 রানেই 2 ওপেনার বান্দারা ও ফার্নান্দোকে হারিয়ে বিপাকে পড়ে শ্রীলঙ্কা। পিচে বেশিক্ষণ থিতু হতে পারেননি অধিনায়ক আসালাঙ্কাও। এখন কামিন্দো মেন্ডিস ও শাম্মু আসান মিলে লঙ্কানদের হয়ে বিপর্যয় কাটানোর চেষ্টা করছেন।
এদিকে কক্সবাজারের প্লেট পর্বের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে আফগানিস্তান। অন্যদিকে ফতুল্লায় প্লেট পর্বের আরেক সেমিফাইনালে পাকিস্তানের দেয়া 259 রানের টার্গেটে জয়ের লক্ষ্যে ব্যাট করছে নেপাল। ভারতের গৌহাটিতে হচ্ছে এসএ গেমসের 12তম আসর। আজও বেশ কিছু ইভেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের অ্যাথলিটরা। এই মুহূর্তে ভারতের গৌহাটিতে আছেন আমাদের সহকর্মী সজল মিত্র রিচার্ড। এসএ গেমসের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিচার্ড। জায়েদ, আপনি যেমনটা বলছিলেন, ভারতের আসামের গৌহাটিতে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে এসএ গেমসের আসর। তো এখানে বিভিন্ন ডিসিপ্লিনে বাংলাদেশ অংশগ্রহণ করছে। আজকে যেটি গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন ছিল বাংলাদেশে, সেটি হচ্ছে বাংলাদেশ কিন্তু এবারের এসএ গেমসে ফুটবল ডিসিপ্লিনে তাদের মিশন শুরু করেছে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন ভারতের সাই স্টেডিয়ামে, আসামের গৌহাটির সাই স্টেডিয়ামে, সেখানে কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বনাম ভুটানের ম্যাচটি। তবে ম্যাচের বাইরে গিয়ে আসলে কিছু কথা অবশ্যই বলতে হয়। এখানে আগত বিভিন্ন দেশের সাংবাদিকরা আসলে খুব একটা বেশি সুবিধাজনক অবস্থায় নেই, কারণ এখানে আসার পরে যে প্রেস বক্সের অবস্থা, একটা খোলা স্টেডিয়াম গ্যালারির ভিতরেই তাদেরকে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং এখানে একটু আগে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে তারা বেশ অসুবিধার সম্মুখীন হয়েছেন, কিন্তু কর্তৃপক্ষকে জানানোর পরও তারা আসলে প্রকৃতপক্ষে কোনো ব্যবস্থা নেননি। এর পাশাপাশি যদি ম্যাচের দিকে চলে যেতে হয় তাহলে বলতে হচ্ছে যে বাংলাদেশ এখন পর্যন্ত বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি ভুটানের বিপক্ষে। তবে ভুটান কিন্তু একটি সুযোগ তৈরি করতে পেরেছিল। মোটামুটি যে বাংলাদেশ খুব একটা ভালো খেলতে পারছে তা কিন্তু বলা যাচ্ছে না। তবে মাঝমাঠটা বেশ ভালোই দখলে রেখেছেন, কারণ আপনি জানেন মাঝমাঠের হেমন্ত এবং হচ্ছে গিয়ে জামাল ভুইয়া, তারা বেশ দলকে অনেক শক্তিশালী করেই রেখেছেন এবং তাদের দক্ষতায় মাঝমাঠটা দখলে থাকলেও বেশ কিছু সুযোগ তৈরি করতে পারলেও বাংলাদেশের স্ট্রাইকাররা কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। বাংলাদেশ আজকে যে ফরমেশনে খেলছে সেটি হচ্ছে 5-4-1 ফরমেশন, যেখানে একমাত্র স্ট্রাইকার হিসাবে দলে রয়েছেন বাংলাদেশের সিনিয়র কোঠায়, অর্থাৎ জাতীয় দলের খেলোয়াড় নাবিব নিয়াজ জীবন, যিনি কিনা কদিন আগে সাফেও বাংলাদেশের হয়ে খেলেছেন। তো এছাড়াও মিডফিল্ডে আমরা দেখতে পাচ্ছিলাম জামাল ভুইয়াকে। তো নাবিব নিয়াজ জীবন যে খুব একটা ভালো খেলছেন তা নয়, তার ব্যর্থতার কারণেই একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশ কিছুক্ষণ আগে আসলে খুইয়েছে। আর পাশাপাশি যেটি বলতে হচ্ছে যে বাংলাদেশের এখন যদি সুযোগ তৈরি করার প্রয়াস কমে যায় তাহলে হয়তো এই ম্যাচে ফলাফল আসবে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ইয়াসিন একটি থ্রো নিতে যাচ্ছেন। আমরা জানি যে বাংলাদেশের ইয়াসিন নয়, রায়হান আসলে থ্রোয়িং স্পেশালিস্ট, লম্বা থ্রোতে যিনি অভিজ্ঞ। তিনি এখন থ্রো করলেন কিন্তু অল্পের জন্য আসলে বারের উপর দিয়ে বলটি চলে যায়। তো ম্যাচে এখন পর্যন্ত কোনো গোল কোনো দলই করতে পারেনি ভুটান কিংবা বাংলাদেশের। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে ভুটানের আসামের গৌহাটি থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। জায়েদ। ভারতের গৌহাটি থেকে এসএ গেমসের খবর জানাচ্ছিলেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীর মিরপুর শাহ আলী থানা যেন এক আতঙ্কের নাম। কেউই সেবা নিতে যান না হেনস্থার ভয়ে। সাম্প্রতিক ঘটনায় বিভিন্ন থানায় ওসির রদবদল। বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে চট্টগ্রামের সরকার দলীয় এমপি লতিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের, দুপুরে আদেশ। জিকা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, মোকাবেলায় প্রস্তুত আছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বঙ্গবন্ধু সেতুর 2 সংযোগ সড়ক যেন মৃত্যু ফাঁদ। 5 বছরে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 300। পুলিশি নজরদারিতে নির্দিষ্ট বিরতিতে গাড়ি ছাড়ার সিদ্ধান্ত। এবং মিয়ানমার ও ভারত থেকে দেদারসে ঢুকছে মাদক, ধ্বংস হচ্ছে যুব সমাজ। জাতিসংঘে শুনানিতে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চাইল বাংলাদেশ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।